আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে BATBC, ব্রিটিশ আমেরিকান টোবাকো। আর আরেকটা বিষয় হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের ঢাকার যে কারখানা আদালতের নির্দেশে আগামী মাসে এখান থেকে চলে যাচ্ছে, সে বিষয়ে কথা বলবো। আর কী ধরনের স্টকে আপনারা ধৈর্য ধারণ করবেন, মানে আমরা তো বলি যে একটু অপেক্ষা করুন, আসলে সব শেয়ারে কি অপেক্ষা করার সুযোগ আছে কি না, এটাও তো দেখার বিষয়। আর একটা বিষয়, আপনাদের ট্রেডিং, আপনারা যে ট্রেড করেন যেসব বিনিয়োগকারী ভাইয়েরা বা ফান্ডামেন্টাল স্টক, এই দুটো বিষয় আপনারা আসলে কিভাবে নির্ধারণ করবেন, ট্রেডটা কিভাবে নির্ধারণ করবেন, ট্রেডটা কিভাবে সাজাবেন, কোন কোন বিষয়গুলো আপনি সতর্কতা অবলম্বন করবেন ট্রেড করার ক্ষেত্রে, ইন্ডেক্সের কোন কোন অবস্থাগুলো আপনি দেখবেন, আপনার মনস্তাত্ত্বিক বিষয়গুলো কিভাবে কাজ করে যখন আপনি ট্রেড করেন, আর ফান্ডামেন্টাল স্টকগুলো আপনি কিভাবে নির্ধারণ করবেন, কোন কোন বিষয় বিশ্লেষণ করে আপনি একটা ফান্ডামেন্টাল স্টককে বের করবেন পুঁজিবাজারের 400 কোম্পানি থেকে, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে, এবং কোন কোন জায়গায় শেয়ারের এন্ট্রি অথবা এক্সিট বা অপেক্ষা করা ক্যাশ নিয়ে কয়েকটা চার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি একটা বই তৈরি করেছি, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই একটা এন্ট্রি ফি দিয়ে আপনারা বইটা সংগ্রহ করে নেবেন। আশা করি এখান থেকে আপনারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। মানে আপনাদের চিন্তা ভাবনার যে বিষয়গুলো, সেগুলো কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। আমার কথা হচ্ছে, আমার ভিডিওগুলো যারা ফলো করেন তারা যখন একটা জিনিস, আমি তো সবসময় ভিডিও দিই, কিন্তু এই বিষয়টা হচ্ছে কি, বইটা হচ্ছে কি আপনার কাছে এটা থাকলো, আপনি বিষয়টা ভালোভাবে বুঝার চেষ্টা করলেন, বুঝলেন, তারপর হয়তো আপনার চিন্তা ভাবনায় নতুন করে কিছু একটা তৈরি হতে পারে। তো যারা প্রয়োজন মনে করেন হোয়াটসঅ্যাপ আপনারা নক দেবেন, দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। অবশ্যই এটা এই মুহূর্তে আমার হাতের লেখা, আমি এখন ওটা বই আকারে তৈরি করতে পারি নাই। বই বলতে আমি লিখে রাখছি, যদি প্রয়োজন আপনারা নিতে পারেন। তো আসুন BATBC নিয়ে আলোচনা করি। প্রথমেই ফুড অ্যান্ড অ্যালায়েন্সের এই ক্যাটাগরি 540 কোটি ফেড আপ, কোনো লোন নাই, রিজার্ভ আছে 5,224 কোটি টাকা, 1977 সালে পুঁজিবাজারে লিস্টেড। এটা হচ্ছে তার মোটামুটি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড। এর বাইরে 1 বছর আগে যারা ছিল তারা 11% লসে আছে। ফি হচ্ছে 12। পিটা বেশি হওয়ার কারণ হচ্ছে তার অ্যানুয়াল ইপিএস কোয়ার্টার ওয়ানে সবচেয়ে বেশি ক্ষতি করছে তার, 17 টাকা 62 পয়সা ডেট অফ অপারেটিং তার মাইনাস। ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো, 300%। ডিসেম্বর ক্লোজিং স্টক। এই স্টকটা নিয়ে কথা বলা হচ্ছে কী ধরনের স্টকে আপনারা আসলে অপেক্ষা করবেন, স্টক নিয়ে হোল্ড করবেন, ধৈর্য ধরবেন। আমি সেই জন্যই এই স্টকটা নিয়ে কথা বলতেছি। ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা পার্সেন্টেজ হিসেবে বেশি, 7,62,00,000। পাবলিকের কাছে 4,40,00,000, ফরেনারদের কাছে 2,26,00,000, আর ডিরেক্টরদের কাছে 39,37,00,000। এ হচ্ছে মোটামুটি BATBCর অবস্থান এখন পর্যন্তই। 247 থেকে কত গেছে, 247 থেকে 450 পর্যন্ত 52 উইকে আপ ডাউন করছে। তবে যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টক, এই মুহূর্তে এই স্টকটা অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এন্ট্রি নেওয়ার উচিত হবে না। কেন এন্ট্রি নেওয়া উচিত হবে না? আপনি জানেন না কোয়ার্টার 2তে তার, এগুলো ফান্ডামেন্টাল স্টক, কোয়ার্টার 2তে তার অবস্থান কী হবে। কোয়ার্টার 2 যদি ইপিএসটা, নেট অপারেটিংটা আরও খারাপ আসে তার, তখন কিন্তু শেয়ারের প্রাইস এখন যেখানে আছে 283 টাকা, এর থেকে নিচে চলে আসবে। কারণ তখন শেয়ার ডিভিডেন্ড এভাবে দিতে পারবে না। 300% যে ডিভিডেন্ড দিয়েছে সেটা দিতে পারবে না। তখন তার ইনকাম না হলে সে ডিভিডেন্ড কমিয়ে দেবে, হয়তো 100%, 50%, 80%, এরকম ডিভিডেন্ড যখন দেওয়া আরম্ভ করবে কোয়ার্টার 2, 3কে কেন্দ্র করে। যেহেতু ডিসেম্বর ক্লোজিং, তার হাতে এখনও কোয়ার্টার 2 আছে, 3 আছে। এই ধরনের স্টকে এন্ট্রি নিতে হয় কোয়ার্টার 3 দেখার পরে তারপর এন্ট্রি নিতে হয়। তাছাড়া এই ধরনের স্টকে ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নেওয়া উচিত না। এটা ট্রেডিং স্টক না। BATBCর যদি চার্ট দেখে 1 ইয়ার চার্ট দেখেন, এই শেয়ারটা তো পড়ছে অনেক, আমি অনেক বড় করে শেয়ারটা গ্রাফটা নিয়ে আসছি। এই জন্য আপনাদেরকে আগেই এখানে একটা নির্দেশনা দিয়েছিল স্টকটা, যে এরকম ক্যান্ডেলকে আপনারা কোনো স্টকে সাধারণত দেখেন। এরকম আরেকটা ক্যান্ডেল হচ্ছে আপনার সম্ভবত ম্যাগনা পেট্রোলিয়ামে, কিন্তু ম্যাগনা পেট্রোলিয়াম পড়ে নাই, সে কালেকশন করে নিয়ে গেছে, আর এখানে দিচ্ছে সেল। ম্যাগনা পেট্রোলিয়ামের এরকম একটা ক্যান্ডেল আছে, আপনারা দেখবেন। সেখানে গিয়ে সে ম্যাগনা পেট্রোলিয়ামে
এই কীরকম ক্যান্ডেলটা হওয়ার উদ্দেশ্য ছিল সে বাই করছে স্মার্ট মানি, আর এখানে দিয়েছে স্মার্ট মানি সেল, যার কারণে এবং তারপরের ইপিএসগুলো নেট অপারেটিংগুলো তার আসছে খারাপ। আপনারা এই ডেট থেকে শুরু করেন, এই যে এই কতটুকু জায়গায় আপনারা পরবর্তীতে ব্যাডবিসির ইপিএস এবং নেট অপারেটিং দেখেন কমতেছে, আস্তে আস্তে কমে গেছে, যার ফলশ্রুতিতে শেয়ারটার প্রাইস এখানে চলে আসছে। এখন যেখানে আছে শেয়ারটার প্রাইস, এই ধরনের স্টক আসলে ট্রেড করে খুব বেশি আসলে পাওয়া যায় না কিছু, আর ট্রেড করা উচিতও না এই ধরনের স্টকে। তো এখন যেখানে আছে তার ট্রেন্ডটা কিন্তু পজিটিভ। এই যে এখান থেকে নামতেছে, উঠতেছে, এবার পড়ছে, আবার উঠতেছে, হয়তো আবার একটু এদিকে আসবে, তারপর আবার উপরের দিকে যাবে, এটা ঠিক আছে। যারা ইনভেস্টর ব্যাডবিসির, তারা আসলে এই ধরনের শেয়ারে ট্রেড করে না, তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে শেয়ারটাতে। আর যারা কিনে ফেলছেন অনেকেই, আমি যদি বলি একদম সহজভাবে যদি আমি বলি, যারা এই জায়গায় শেয়ারটা কেনা আছে যাদের, এটাকে যদি আমি একটু বড় করে দেখাই, 300-350-এর কাছাকাছি যাদের কিনা আছে, এখানে এটা 350-এর কাছাকাছি প্রাইস, 350-এর এখানে যাদের কিনে আছে 350 টাকা লেভেলে, তারা এখান থেকে বের হতে পারবেন, সম্ভাবনা আছে আগামী দিনে। যদিও তার আগামী দিনে কোয়ার্টার এবং কোয়ার্টার 2-3 ইপিএস এবং নেট অপারেটিং যদি খারাপও আসে, তারপরও আপনারা 350 টাকায় যারা নিয়েছেন এই গ্যাপে এইসব গ্যাপে যারা নিয়েছেন তারা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমি মনে করি। কিন্তু এর উপরে যারা নিয়েছেন, আসলে ট্রেনটা কিন্তু নিচের দিকেই ছিল, তার গতিটা নিচের দিকে ছিল। সে যতই আগের রেসিস্ট্যান্সগুলো শেয়ার ব্রেক করে উপরে যেতে পারে নাই, এটা না, এই রেসিস্ট্যান্সগুলো সে ব্রেক করে কিন্তু উপরে যেতে পারে নাই, কিন্তু সে কিন্তু বারবারই নিচের দিকে চলে আসে। তার উপর ইন্ডেক্সের তো একটা প্রভাব ছিলই, তো সেদিক বিবেচনা করে এই ধরনের স্টকে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। এখন যেখানে আছে এখানে একটু ধৈর্য ধারণ করবেন, এখান থেকে আশা করা যায় শেয়ারটার প্রাইস আপে যাবে। 1 মিনিট চার্টটাও সেম। আজকের যদি 1 মিনিট চার্টটা দেখি, ইন্ডেক্স যেভাবে আচরণ করছে শেয়ারটাও সেভাবে আচরণ করছে, 1 মিনিট চার্ট যেভাবে আচরণ করছে ব্যাডবিসি সেভাবে আচরণ করছে। তো আমি আপনাদেরকে বলবো, ব্যাডবিসি নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন এন্ট্রি বা এভারেজ এইসবের জন্য না, কী ধরনের স্টকে আমি তো বলি আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। হয়তো আপনারা ভাবতেছেন ধৈর্য আর কত ধরবো, আসলে ট্রেডিং যে স্টক, এখন আপনি যদি পরসন শুজ 250-300 টাকা কিনে ধৈর্য ধরেন তাহলে কোনো লাভ নাই। আপনি যদি সিপাল 250-300 টাকা কিনেন, ধৈর্য ধরেন, এটা আসলে এই ধৈর্য আসলে খুব বেশি কাজে আসবে না। আর ধৈর্য কতদিন পর্যন্ত ধরবেন এটার ব্যাখ্যা আমি বলবো যে নির্বাচন, আসলে অন্য কোনো বিকল্প নাই। যেমন আজকে ইন্ডেক্স কেন পড়ছে, কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই, মানে একেবারে কোনো ব্যাখ্যা নেই। এবং আমি যদি বলি যে টেকনিক্যাল ভিউ থেকে গতকালকে আমি বলছিলাম সমস্ত কিছু পজিটিভ, মার্কেট মেকার চাইছে আজকে ইন্ডেক্স মাইনাস করছে, এখানে কারো কোনো হাত নাই। আপনাকে আসলে একটা শেয়ার, আমি তো বারবারই বলি, একটা শেয়ারের নির্দিষ্ট কোনো প্রাইস নেই, সে প্রাইস ঠিক করে ডিভিডেন্ডকে কেন্দ্র করে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আসলে উত্থান পতনের এটা যে এখন ঘটতেছে আপনাদের সাথে, ইন্ডেক্স এভাবে পড়তেছে, আপনাদের শেয়ার প্রাইস কমে যাচ্ছে, এটা যে এখন ঘটতেছে তা না। আপনি যখন ইন্ডেক্স আপে যাবে তখনও ট্রেডাররা সবসময় অস্থির থাকে, ইন্ডেক্স পড়লেও অস্থির থাকে, ইন্ডেক্স যখন আপে যায় তখনও অস্থির থাকে। আর ট্রেডারদের মন মানসিকতা, আমি আমার মানে এই যে বললাম তো, আমি আমার লেখায় এই বিষয়গুলোই নিয়ে আসছি। ট্রেডাররা যখন দেখা গেছে 1 লাখ টাকা লস করলো, কোনো মানে সেটা তো আছে, কিন্তু যখন 20,000 টাকা প্রফিট করে খুবই উৎফুল্ল হয়ে যায়। এটা ট্রেডারদের একটা মূল বিষয়। দেখা গেছে 10 লাখ টাকা নিয়ে 5 বছর আগে আসছে, এখন 3 লাখ টাকা আছে, কিন্তু 3 লাখ টাকা থাকা অবস্থায় যদি 10,000 টাকা প্রফিট করে, সে কিন্তু এটা নিয়ে খুবই উৎফুল্ল হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমি একটা কিছু করতে পারছি। কিন্তু আসলে পিছনে যে আরও 7 লাখ টাকা হারিয়ে ফেলছে, ওটার হিসাব কিন্তু আর করে না, কিন্তু এটা করা উচিত। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই জরুরি। ভালো থাকবেন সবাই, আর এই ধরনের স্টকের সাথে থাকবেন, ধৈর্য ধারণ করবেন, ফান্ডামেন্টাল স্টকগুলো দেখে শুনে বুঝে এন্ট্রি নিতে হবে। আসসালামু আলাইকুম।